গল্পের শুরুতেই হিজিং গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে ইনিকে দেখা যায়, যে কিনা তার হাজবেন্ডের অবৈধ সম্পর্কের ব্যাপারে খোঁজ খবর করার জন্য একটা মেয়ের সাথে কথা বলছিল। তো এই মেয়েটার নাম হলো হান, যে পেশায় একজন প্রাইভেট ডিটেকটিভ। আসলে হান বিবাহিত পুরুষদের এক্সটার্নাল অ্যাফেয়ারের খোঁজ খবর লাগায়, যার বদলে সে ভারী অঙ্কের একটা টাকা ডিমান্ড করে। আর ইনিও তার হাজবেন্ড ফ্যাং এর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য হানকে অ্যাপয়েন্ট করেছে। তাই ইনি ফ্যাং এর সমস্ত ডিটেলস হানকে দিলে হান বলে ওর এই কাজ করতে 3 মাস সময় লাগবে। এই বলে হান ইনির সাথে একটা কন্ট্রাক্ট সাইন করে নেয়। আর এই কন্ট্রাক্টের মাধ্যমেই ইনি হানকে ওদের কোম্পানির নতুন এমপ্লয়ি হিসেবে কোম্পানি জয়েন করতে বলে, যাতে কিনা হান ফ্যাং এর আশেপাশে থাকলে ওর এই কাজের সুবিধা হয়। এরপর আমরা দেখতে পাই ফ্যাং কোম্পানিতে আসছে, তবে তখনই ওর ড্রাইভার একটু খারাপ ভাবে গাড়ি চালালে ফ্যাং ওর অ্যারোগেন্ট স্বভাবের জন্য ড্রাইভারের ওপর অনেকটাই রেগে গেছিল, আর গাড়ি থেকে নামা মাত্রই ও ড্রাইভারকে জব থেকে ফায়ার করে দেয়। এরপর ফ্যাং অফিসে ঢোকে আর দেখা যায় সব এমপ্লয়িরাই ফ্যাংকে একটু ভয় পায়। তো ফ্যাং ওর কেবিনে এসে পৌঁছালে তখনই দেখা যায় হানও আগে থেকেই ফ্যাং এর জন্য তার কেবিনে অপেক্ষা করছিল, কারণ কি ইনি হানকে ফ্যাং এর নতুন অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওখানে পাঠিয়েছে। যদিও হানকে না দেখেই ফ্যাং বলে দেয় ওর এখন অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন নেই। এই শোনা মাত্রই হেড এমপ্লয়ি হানকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই হানের হাত থেকে একটা ফাইল পড়ে গেলে হান ওই ফাইল তোলার বাহানায় ফ্যাংকে খুব করে সিডিউস করছে, যেখানে ও ফ্যাংকে বলে আপনি তো আমাকে পরখ না করেই রিজেক্ট করে দিলেন, এটা তো একদমই ঠিক নয়। তো হানের এরকম অ্যাটিটিউড দেখে ফ্যাং ওকে বলে তুমি এরকম ভাবে লিপস্টিক লাগাবে না, এটা আমার একদম পছন্দ নয়। ফ্যাং এর এরকম কথায় হান তো তখনই বুঝে যায় ওর প্রথম চালটা কাজ করে গেছে, মানে ও এখন থেকে হানের অ্যাসিস্ট্যান্ট হয়ে গেল। তো হান কেবিন থেকে বেরোনোর সময় মনে মনে ভাবছে একটা পুরুষ মানুষকে কি করে নিজের জালে ফাঁসাতে হয় তা আমি খুব ভালো মতোই জানি। আর তখনই দেখা যায় হান কিছুক্ষণ আগে ফ্যাংকে ওর নিজের জালে ফাঁসানোর জন্যই এইভাবে লিপস্টিক লাগিয়েছিল, যাতে কিনা ওর প্রথম চালটা জিততে পারে। পরে হান দেখে হেড এমপ্লয়ি একটা ফাইল নিয়ে ফ্যাং এর রুমে যাবে, যেটা দেখা মাত্রই হাং তখনই হেড এমপ্লয়িকে বলে আমি ফ্যাং এর রুমে এটা নিয়ে যাচ্ছি। যদিও হেড এমপ্লয়ি এতে রাজি না হলে হান তো ওকে নিজের একটা নেকলেস দিয়ে তখনই পটিয়ে নেয়, আর ওই ফাইলটা নিয়ে ফ্যাং এর রুমে চলে আসে, যেখানে ফ্যাং বলে তুমি এখানে কি করছো। কিন্তু হান ওর কোনো কথার উত্তর না দিয়ে আবারও ও ফ্যাংকে সিডিউস করতে থাকে। হানের এরকম হাবভাব দেখে ফ্যাং তো বুঝে যায় হান ওর ক্লোজ আসার চেষ্টা করছে। ফ্যাং তো হানের দিকে অনেক রাগী ভাবে তাকিয়েছিল। তখনই হান বলে আপনি আমাকে অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন, তাহলে আমাকে এড়িয়ে কেন যাচ্ছেন। তো হানের এই কথায় ফ্যাং বলে তুমি যদি ড্রিঙ্ক করতে পারো তাহলে আজ রাতে তুমি আমার সাথে ক্লায়েন্ট মিটিং এ যাবে। এই শুনে ফ্যাং ও হানের সাথে যেতে রাজি হয়ে যায়। ফ্যাংকে দেখে বোঝাই যাচ্ছিল ও নিশ্চয়ই কোনো প্ল্যান করেই হানকে ওর সাথে যেতে বলল। এরপর রাতে বিজনেস মিটিং এ হান ফ্যাং এর সাথে ওখানে পৌঁছে ইনিকে ফোন করে তা জানায়। এতে তো ইনি অনেকটাই অবাক হয়ে গেছিল যে এত তাড়াতাড়ি হান কি করে ফ্যানের বিশ্বাস জিততে পারলো। তবুও ইনি হানকে একটু সাবধান করে বলে তুমি ফ্যাং এর থেকে সাবধানে থেকো, কারণ কি ফ্যাং খুব সহজেই মানুষের মাইন্ড পড়তে পারে। তো ওরা দুজন কথা বলছে তখনই ওখানে ফ্যাং চলে আসে। তো ফ্যাং বলে আমাদের ক্লায়েন্ট এসে গেছে। এই শুনে ওরা দুজনেই ভেতরে আসলে ক্লায়েন্ট তো ফ্যাংকে বলে দেয় ও আগেই ওর ফাদার ইন ল এর সাথে কথা বলে নিয়েছে, যে কারণে ওর ফ্যাং এর সাথে কথা বলার কোনো দরকার নেই। এই বলে ক্লায়েন্ট ওখান থেকে চলে যেত, যা দেখতে পেয়ে হান তখনই ওই ক্লায়েন্টকে হাত করার পুরো ব্যবস্থা করে নেয়, যে কারণে ও ক্লায়েন্টকে কিছু দামি দামি গিফট করে তাকে পটিয়ে নেয়। এতে তো ক্লায়েন্ট ফ্যাংকে বলে আপনার অ্যাসিস্ট্যান্টের মধ্যে কিছু তো ব্যাপার আছে। এরপর ওরা সবাই একসাথে ড্রিঙ্ক করতে বসলে তখনই হান দেখে ফ্যাং একা বসে ড্রিঙ্ক করছে, যা দেখতে পেয়ে ও আবারও ফ্যাংকে সিডিউস করার জন্য ওর পাশে গিয়ে বসে। তো ফ্যাং অনেক বেশি ড্রিঙ্ক করে ফেললে হান ওকে নিয়ে ওর রুমে আসে, যেখানে ফ্যাং এর বেহুশ হওয়ার সুযোগ নিয়ে হান চারিদিকে ঘুরে ঘুরে ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে। তখনই হঠাৎ ফ্যাং ওর সামনে চলে আসলে হান তো অনেকটাই ঘাবড়ে যায়। ফ্যাং ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। তখনই হান ফ্যাং এর কাছাকাছি এসে ওর কোটের পকেট থেকে একটা ইয়াররিং বের করে বলে আমি তো এটাই খুঁজছিলাম। আর তখনই দেখা যায় হান ইচ্ছে করেই এই ইয়াররিংটা ফ্যাং এর পকেটে রেখেছিল, যাতে কিনা ফ্যাং এর সামনে ওর আসল উদ্দেশ্যটা ধরা না পড়ে যায়। তো তখনই ফ্যাং ওকে জিজ্ঞেস করে তুমি ক্লায়েন্টের পছন্দ অপছন্দ কি করে জানতে। এতে তো হান আবারও ফ্যাংকে সিডিউস করে বলতে থাকে আমি তো আপনার পছন্দ অপছন্দ খুব ভালো মতো জানি।
ফ্যাং হানকে বলে, তোমার এরকম আচরণ আর এরকম পোশাক আশাক আমার একদমই পছন্দ নয়, তাই তুমি এগুলো পরের দিন থেকে পরবে না। এই শুনে হান তখনই ওর ড্রেস চেঞ্জ করতে গেলে ফ্যাং তো প্রচন্ড রেগে গেছিল। তাই ও হানকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তো হান ও ফ্যাংকে বলে দেয়, আমি আপনাকে চাই। যা শোনা মাত্রই ফ্যাং রেগে গিয়ে হানের গলা টিপে ধরে। এতে হানের ব্যথা লাগলে ফ্যাং তখনই ওকে ছেড়ে দেয় আর বলে, তুমি এখন এখান থেকে বেরিয়ে যাও। এরপর হান ইনির সাথে দেখা করতে আসে, যেখানে ও ইনিকে বলে, ফ্যাং আমাকে আঘাত করেছে। যা শোনা মাত্রই ইনি ও হানকে ওর শরীরে থাকা একটা আঘাতের চিহ্ন দেখিয়ে বলে, ফ্যাং প্রচন্ড খারাপ, ও আমাকে ওইভাবে আঘাত করত, তাই তোমার ওর থেকে সাবধানে থাকা উচিত। পরে হান কোম্পানিতে এলে ও ফ্যাং এর কেবিনে অন্য একজনকে দেখতে পায়। তো এ হচ্ছে লিন, যে কিনা ফ্যাং এর আঙ্কেল ছিল। পরে ফ্যাং ওর কেবিনে আসলে লিন আর ফ্যাং এর কথায় বোঝা যায় ওরা একে অপরকে সহ্য করতে পারে না। যদিও লিনের হানকে অনেক পছন্দ হয়, তাই ও ফ্যাংকে বলে, তুমি যদি এত সুন্দর একজন অ্যাসিস্ট্যান্ট রাখো তাহলে তুমি লিনের সাথে সংসার কি করে করবে? তবে ফ্যাং লিনের কোনো কথারই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না। এই দেখে হান লিনকে বাইরে ছেড়ে দিয়ে আসতে গেলে তখনই লিন হানের সাথে পরিচয় করছিল। যদিও হান ও লিনকে বলে দেয়, আপনি আমার বসের কম্পিটিটর, তাই কোথাও না কোথাও আমি আপনার সাথে কথা বললে সেটা আমার বসের একদমই ভালো লাগবে না। তো এইভাবে হান লিনকে অপমান করায় লিন তখনই ওখান থেকে চলে যায়। পরে হান ফ্যাং এর কেবিনে এলে তখনই ফ্যাং ওকে বলে, লিন তো তোমাকে বেশ পছন্দ করছে। যা শুনে হানও বলে দেয়, কেন, এতে আপনার কি অনেক জেলাসি ফিল হচ্ছে? ওহো, আমি তো শুনেছিলাম আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো নয়, তো আমি কি আপনার ওয়াইফের জায়গাটা পূরণ করতে পারি? তো হানের এই কথার সাথে সাথেই ফ্যাং তো ওকে চেপে ধরে। এতে তো হান একটু নার্ভাস হয়ে গেলে ফ্যাং ওকে ধাক্কা মেরে বলে, তুমি আমার থেকে দূরে থাকো, এতেই তোমার ভালো হবে। এই বলে ফ্যাং চলে গেলে হান ওখানে দাঁড়িয়ে স্মাইল করছিল, যা দেখে বোঝা যায় হান ফ্যাংকে হাত করতে সফল হচ্ছে। এরপর ওরা দুজন একটা ক্লায়েন্টের সাথে মিটিং এ গেলে তখনই ওই ক্লায়েন্টের ওয়াইফ এসে হানকে একটা জ্বর মেরে বসে, কারণ কি ওই ক্লায়েন্ট নাকি আগের দিন হানের সাথে মিটিং এর পর তার অনেক প্রশংসা করছিল, যে কারণে জেলাসির বশে ওর ওয়াইফ এরকম কাজ করলে হানও কিছু কম ছিল না। ও ওই ক্লায়েন্টের ওয়াইফকে আচ্ছা মতো ধোলাই দেয়। আর তখনই ফ্যাং আর ওর ক্লায়েন্ট ওখানে চলে আসলে হান তো এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ও ক্লায়েন্টের ওয়াইফকে আগে থেকেই চেনে। তো এরপর ডিনার শেষে ফ্যাং বুঝতে পেরে যায় হান আর ওর ক্লায়েন্টের ওয়াইফ মারপিট করেছে, ফলে হানের আঘাত লাগায় ফ্যাং ওর গালে বরফ লাগিয়ে দেয়। সাথে ও হানের অনেক কেয়ার করলে এটা তো হানেরও বেশ ভালো লাগছিল। আরো মনে মনে ভাবছিল, সত্যি কি ফ্যাং একজন খারাপ মানুষ নাকি ও কোনো ভুল করছে। কিন্তু তারপরেও হ্যান আবারও ফ্যাংকে সিডিউস করার জন্য ওর রুমে আসে, যেখানে ও ফ্যাংয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তখনই ওখানে লিন চলে আসে। তো লিনকে দেখা মাত্রই হান লুকিয়ে পড়লেও আশেপাশের পরিস্থিতি দেখে লিন বোঝা যায় এখানে অন্য কিছু হচ্ছিল, যে কারণে ও ফ্যাংকে বলে, তুমি এত রাতে হোটেলে কি করছো? তোমার তো এখন ইমির সাথে থাকা উচিত। তো লিনের এরকম কথায় ফ্যাং ওকে ইনসাল্ট করে ওখান থেকে বের করে দেয়। তো লিন চলে গেলে হান ওই রুম থেকে বেরিয়ে আসে আর ও আবারও ফ্যাংকে সিডিউস করতে শুরু করলে ফ্যাং তো এবার প্রচন্ড রেগে গেছিল। তো তখনই ফ্যাং প্রচন্ড রেগে বলে, আমি জানি তোমার উদ্দেশ্য কি, তাই নিজের ভালো চাইলে এখন এখান থেকে চলে যাও। তো ফ্যাং এর এরকম রাগ দেখে হানও আর ওখানে থাকার সাহস দেখায় না, তাই ও তখনই রুম থেকে বেরিয়ে গেলে দেখতে পায় লিন বাইরে দাঁড়িয়ে রয়েছে। তো হানকে দেখা মাত্রই লিন বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কি ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট নাকি তোমার আর ফ্যাং এর মধ্যে অন্য কোনো সম্পর্ক রয়েছে? এই বলে ও হানের সাথে খারাপ আচরণ করতে গেলে তখনই ফ্যাং ওখানে চলে আসে আর লিনকে বলে, আমি যদি এখন তোমার ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিই, আমার মনে হয় সেটা তোমার জন্য ভালো হবে না, তাই নিজের ভালো চাইলে এখান থেকে চলে যাও। এই বলতে বলতে ফ্যাং হানকে নিজের সাথে নিয়ে গেলে লিনও ওখান থেকে চলে যায়। তো ফ্যাং হানকে বলে, আমি জানি তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো। তো এই শোনা মাত্রই হান বলে দেয়, তুমি যদি সবই জানো তাহলে আমাকে আবারও এখানে কেন নিয়ে আসলে? এই বলে হান ওখান থেকে যেতে গেলে ফ্যাং ওর হাত ধরে ওকে নিজের কাছে টেনে নেয় আর বলে, আমি তোমার মনের ইচ্ছাটা পূরণ করতে চাই। এই বলে ও হানের সাথে রোম্যান্স করতে শুরু করে।
যদিও দেখা যায় ওরা যে ওয়াশরুমে ছিল সেখানেই একটা হিডেন ক্যামেরা রয়েছে, আর ওই ক্যামেরাতেই ইনি বসে বসে ওদের দুজনের এইসব কাণ্ড কারখানা দেখছে। যা দেখে ইনি অনেক খুশি হয়ে বলে এবারও ফ্যাংকে জব্দ করার একটা প্রমাণ পেয়ে গেল। আর তখনই ইনির পেছনে চ্যান নামে একটা ছেলেকে দেখা যায়, যে আসলে ইনির বয়ফ্রেন্ড ছিল। তো ফ্যাংকে ফাঁসানোর সুযোগ পেয়ে ইনি অনেক খুশি হয়ে ওর বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করছে। অন্যদিকে ফ্যাং হানের সাথে রোম্যান্স করলেও হঠাৎই ফ্যাং হানকে আটকে ওখান থেকে চলে যায়। ও নিজের রুমে গিয়ে ভাবতে থাকে ও ফ্যাংয়ের সাথে যেটা করছিল সেটা হয়তো ভুল হতে পারে। ফ্যাং এমন মানুষ নয় যেমনটা ইনি ওকে বোঝাতে চাইছে। তো তখনই ওর কাছে ওর বাবার ফোন আসে, যে কিনা ওকে বলে আমি জুয়াতে অনেক টাকা হেরে গেছি, তাই আমার টাকার প্রয়োজন। পাশাপাশি আমরা ফ্যাংকেও দেখতে পাই, সেও তখন হানের কথাই ভাবছে যে হান যদি সত্যি খারাপ মেয়ে হবে তবে ও এরকম পরিস্থিতিতে কেন ফ্যাংয়ের থেকে দূরে সরে গেল। পরের দিন হান বাড়ি ফেরার সময় ফ্যাংকে বলে আমাদের মধ্যে গতকাল যা হয়েছে তারপর আর আমার আপনার কোম্পানিতে কাজ করা উচিত নয়। যদিও ফ্যাং হানকে কাজ ছাড়তে বারণ করলেও হান ফ্যাংয়ের কোনো কথাই শুনতে চায় না। এরপর হান ইনির সাথে দেখা করে বলে আমার মনে হয় ফ্যাংয়ের কোনো অবৈধ সম্পর্ক নেই, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। যদিও ইনি উল্টে হানকেই অ্যাটিটিউড দেখিয়ে বলে তোমাকে যেটুকু কাজ করতে বলেছিলাম তুমি সেটাই করো। তো হান ইনির কাজ করতে রাজি না হলে তখনই ইনি হানকে আগের দিন রাতে ওর আর ফ্যাংয়ের ছবিটা দেখিয়ে বলে যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে বদনাম করে দেব। তো ওই ছবি দেখা মাত্রই হান প্রচন্ড ঘাবড়ে গেছিল, আর ও বুঝতে পেরে যায় যে এই সবকিছু ইনিরই একটা প্ল্যান ছিল। তো এইসব বলতে বলতে ইনি হানের মুখে এক গ্লাস জল ছুঁড়ে মারে আর ওকে বলে এরপর থেকে আমি যা বলবো তুমি সেটাই করবে। এই বলে ইনি ওখান থেকে চলে গেলে হান ওর পেছনে আসে। তখনই হান দেখতে পায় ইনি পার্কিং এ এসে চ্যাংয়ের সাথে রোম্যান্স করছে। তো ইনিকে এরকম কাজ করতে দেখে হান তখনই ইনির কিছু ফটো তুলে নেয়, যাতে কিনা ও নিজেকে আর ফ্যাংকে নির্দোষ প্রমাণ করতে পারে। তো হান যখন ওই পার্কিং এ ছিল তখনই ওর কাছে কল আসে, যেখানে ওকে বলা হয় ফ্যাংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যা শুনে হান তো প্রচন্ড চিন্তায় পড়ে তৎক্ষণাৎ অফিসে এসে পৌঁছায়। আর অফিসে আসা মাত্রই হেড এমপ্লয়ি হানকে বলে ফ্যাংকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ওদের কনস্ট্রাকশন সাইটে একটা ক্রেন ভেঙে পড়ায় সেখানে অনেক লোকের মৃত্যু হয়েছে, যে কারণে নিউজ রিপোর্টাররা ওদের কোম্পানির বাইরে ভিড় জমিয়েছে। তো এই শুনে হান তখনই ওই রিপোর্টারদের সামলাতে যায়, আর ও খুব ভালো মতো রিপোর্টারদের হ্যান্ডেল করে নেয়। অন্যদিকে ফ্যাংকে দেখা যায় যে কিনা ওয়ার্কারদের দেখার জন্য হসপিটালে এসে পৌঁছেছে। যদিও ফ্যাংকে দেখা মাত্রই ওখানে থাকা ওয়ার্কাররা ওর উপর প্রচন্ড রেগে যায়। তো ফ্যাং সবার সাথে কথা বলার চেষ্টা করছে। এর মধ্যেই ফ্যাং হসপিটালে এসেছে এই খবর পেয়ে হানও ওখানে এসে পৌঁছায়। যদিও তখনই একজন ওয়ার্কার একটা ইট দিয়ে হানকে আঘাত করতে গেলে ফ্যাং হানকে বাঁচানোর জন্য ওর সামনে চলে আসে। এতে তো ওই ইটের আঘাতে ফ্যাংই আহত হয়ে যায়। আর ফ্যাং এর এরকম অবস্থা হওয়াতে হান ওকে সামলাচ্ছিল। পরে বাড়িতেও হান ফ্যাং এর দেখাশোনা করছিল। তো ফ্যাং যখন ঘুমাচ্ছে তখনই হান আবারও ওর ঘরের চারিদিকে ওর বিরুদ্ধে প্রমাণ খোঁজার চেষ্টা করছিল। প্রমাণ খুঁজতে গিয়ে হান একটা ডিভোর্সের ফাইল পায়, যেটা দেখে হান বুঝতে পারে ইনি আর ফ্যাং এর অলরেডি ডিভোর্স হয়ে গেছে। এটা দেখে হান তো প্রচন্ড অবাক হয়ে গেছিল, কারণ ও এবার বুঝতে পেরে যায় ইনি ওকে কতটা বোকা বানিয়েছে। এর মধ্যেই ফ্যাং ওকে ডাক দিলে হান ভয়তে তাড়াতাড়ি ওই পেপারটা রেখে দেয়। পরে হান আর ফ্যাং একসাথে বসে রয়েছে, তখনই হান ফ্যাংকে বলে তোমাদের যদি ডিভোর্স হয়ে গেছে তাহলে তুমি সেটা সবাইকে কেন বলছো না। যা শুনে ফ্যাং বলে দেয় কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার ইনির বাবা, তাই যদি ইনির সাথে আমার ডিভোর্সের কথা সামনে চলে আসে তাহলে কোম্পানিতে থাকতে আমার সমস্যা হবে। এছাড়া ইনি আর চ্যানের সম্পর্কের বিরুদ্ধে আমার কাছে সেভাবে কোনো প্রমাণ নেই, তাই আমি চেয়েও কিছু করতে পারছি না। তবে আমি জানি ইনি তোমাকে আমার বিরুদ্ধে ব্যবহার করছে, তবে তুমি যদি চাও ইনির সাথে থেকেই আমার হয়ে কাজ করতে পারো, এতে কিনা আমরা দুজন মিলে ইনিকে এক্সপোজ করতে পারবো। তো ফ্যাং এর এই প্রস্তাবে হান একটু ঘাবড়ে গেছিল, যে কারণে ও ঠিক বুঝতে পারে না ওর এখন কি করা উচিত। পরে হান নিজের মন ভালো করতে ওর এক ফ্রেন্ডের সাথে দেখা করতে চায়, যে কিনা একটা ক্যাফে চালাতো, যেখানে হান অনেক চিন্তিত হয়ে প্রচুর ড্রিঙ্ক করে নেয়, যে কারণে ওর অনেক নেশা হয়ে গেলে ফ্রেন্ড ওকে ওই রাতটা ওখানেই থাকতে বলে। এমন সময় হান দেখে ফ্যাং ওখানে এসেছে। ও দৌড়ে গিয়ে ফ্যাংকে জড়িয়ে ধরলে বুঝতে পারে এটা তো আসলে ফ্যাং নয়, লিন ছিল।
আর লিনও হানকে এরকম মাতাল অবস্থায় দেখে ওর সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। এর মধ্যেই ওখানে ফ্যাং চলে আসলে ও আবারও লিনকে অনেক অপমান করে আর হানকে ওর সাথে যেতে বললেও হান তো অনেকটাই কনফিউজ ছিল যে ও ইনির সাথে কাজ করবে নাকি ফ্যাং এর সাথে। তাই ও ফ্যাং এর সাথে যেতে না করে ওখানে বসে ড্রিঙ্ক করতে থাকে। পরে ফ্যাং আবারও হ্যানের সাথে দেখা করতে ওর বাড়িতে চলে আসে, কিন্তু ফ্যাং এসেছে দেখে হান ওকে বাড়িতে ঢুকতে দিচ্ছিল না। অনেক রিকোয়েস্টের পর হান ফ্যাংকে ওর ঘরে ঢুকতে দিলে ঘরে ঢোকা মাত্রই ফ্যাং এবার হানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে, যাতে কিনা হান ওর থেকে দূরে না যায়। যদিও হান ওর কোনো কথা শুনতে না চাইলে ফ্যাং ওকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, তাই আমি চাই না তুমি আমার থেকে দূরে যাও। এই বলে ও আবারও হানকে কিস করতে গেলে হান এবার রেগে গিয়ে ফ্যাংকে এক চড় মেরে দেয়। তো হঠাৎই এইভাবে হানের ফ্যাংকে চড় মারায় ফ্যাং তো অনেকটাই আপসেট হয়ে গেছিল। পরে ইনিকে দেখা যায় যে কিনা অফিসে এসে হেড এমপ্লয়িকে বলে সে যেন হানের ওপর নজর রাখে, কারণ হান কোম্পানির ক্ষতি করতে পারে। যদিও ইনির এই কাজ করার আগেই হান ফ্যাং এর রুম থেকে কোম্পানির একটা স্ট্যাম্প চুরি করেছিল, আর ওই স্ট্যাম্পটা ইনির বয়ফ্রেন্ড চ্যানকে দেবে, যার বদলে ও চ্যাংয়ের থেকে একটা মোটা অঙ্কের অর্থ হাতাবে। পরে শেয়ার হোল্ডারদের একটা বিজনেস পার্টিতে হঠাৎই চ্যান ফ্যাংকে এসে একটা পেপার ধরিয়ে বলে, আজ থেকে তোমার সমস্ত শেয়ার আমার হলো। তো এই কথা শোনা মাত্রই ফ্যাংও বলে দেয়, তুমি কোম্পানির স্ট্যাম্প কি করে পেলে? আর দেখা যায় চ্যান যে স্ট্যাম্পটা লাগিয়ে সব শেয়ারগুলো নিজের নামে করেছিল সেই স্ট্যাম্পটা আসলে নকল ছিল, যে কারণে ফ্যাং সবার সামনেই চ্যাংকে এক্সপোজ করে ওকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। আর এইভাবে চ্যানের ধরা পড়াতে বোঝা যায় এটা আসলে ফ্যাং আর হানের একটা প্ল্যান ছিল, যাতে কিনা ওরা চ্যাংকে এক্সপোজ করতে পারে। তো চ্যানকে এইভাবে ধরিয়ে দেওয়ার কারণে ইনি তো হানের ওপর প্রচন্ড রেগে গেছিল, ফলে ও সবার সামনেই হানকে চড় মারে। ইনি হান আর ফ্যাং এর ফটোগুলো ওর বাবাকে আগে থেকে দিয়ে দিয়েছিল, যে কারণে ওর বাবাও সবার সামনেই ওই ফটোগুলো দেখিয়ে হানকে অপমান করতে থাকে। যদিও ফ্যাং ওখানে দাঁড়িয়ে এই সবকিছু দেখলেও ইনির বাবা ওই কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হওয়ার কারণে ফ্যাং তার মুখের ওপর কোনো কথা বলে না। আর এইভাবে সবার সামনে দাঁড়িয়ে অপমানিত হওয়ার কারণে হান তো ওখানেই কাঁদতে শুরু করে। তো ফ্যাং এত কিছুর পরেও কেন হানকে সাহায্য করলো না? আর দেখা যায় আগের দিন রাতে হান যখন ফ্যাংকে চড় মেরে ওর থেকে দূরে সরিয়ে দেয়, তখনই ফ্যাং ওকে বলেছিল, চ্যান ধরা পড়ার পর ইনি তোমাকে এইভাবেই অপমান করবে, কিন্তু আমি সেই সময় তোমাকে সাপোর্ট করতে পারবো না, তবে তুমি এটা মনে রেখো আমি সবসময় তোমার পাশে আছি। তো ফ্যাং এর বলা এই কথার জন্যই আজ ফ্যাং হানকে সাহায্য না করলেও হান চুপচাপ ওখানে দাঁড়িয়েছিল। তো হানকে এইভাবে কাঁদে দেখে লি ওকে সাপোর্ট করতে আসলেও হান কাঁদতে কাঁদতে ওখান থেকে বেরিয়ে যায়। হান এরপর ইনির সাথে দেখা করে আর ও ইনিকে বলে, আমি তোমাদের এই পারিবারিক ঝামেলায় আর যুক্ত হতে চাই না। তবে ইনি তখন হানের সামনে স্বীকার করে নেয় যে আমি চ্যানকে ভালোবাসি আর আমি চ্যানের সাথে থাকতে চাই, তাই তুমি শেষবারের মতো আমাকে সাহায্য করো, যাতে কিনা আমি ফ্যাংকে ওর জায়গাটা বোঝাতে পারি। যদিও হান ওর কথা শুনতে না চাইলে ইনি হানকে ভয় দেখিয়ে বলে, আমি তোমার বাবাকে জেলে পাঠিয়ে দেব। কিন্তু ইনির সব কথা শুনেও হান ওর কথায় আর ভয় পায় না। পরে রাতের বেলা ফ্যাং আবারও হানের সাথে দেখা করতে আসে, যেখানে ফ্যাং হানকে বলে, আমাদের অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে আর আমি জানতাম ইনি চ্যানের সাথে সম্পর্ক আছে, তবে শুধুমাত্র সম্পত্তি পাওয়ার লোভে ইনি চ্যানের সাথে থাকার পরেও আমাকে আবারও বিয়ে করতে চাইছিল। তো আমি চাই তুমি ইনি আর চ্যানকে এক্সপোজ করতে আমাকে সাহায্য করো। যদিও দূরে থেকে তুমি আমাকে সাহায্য করতে পারবে না, তাই আমি বলবো তুমি আবারও কোম্পানিতে ফিরে এসো। এই বলে ফ্যাং হানকে আবারও একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেও হান ওকে ফিরিয়ে দেয়। তো ফ্যাং চলে গেলে তখনই হানের কাছে ইনির বাবার কল আসে, যে কিনা ফোনের ওপার থেকে হানকে বলছিল, তুমি ফ্যাংকে ফিরিয়ে দিয়েছো তো? তো ইনির বাবার এই কথায় বোঝা যায় যে ওনার কথাতেই হান ফ্যাংকে ফিরিয়ে দিয়েছে। তখনই হান ইনির বাবাকে বলে, আমি আপনার কথা মতো কাজ করেছি, তাহলে আপনি এবার আমার বাবার সমস্ত ঋণ শোধ করে দিন। তো এই বলে হান তখনই কান্না করতে থাকে, কারণ কি ও চেয়েও আজ ফ্যাং এর পাশে থাকতে পারলো না। পরের দিন ইনি হেড এমপ্লয়কে ফোন করে জানতে পারে হান আজকে কোম্পানিতে আসেনি। তো হান কোম্পানিতে আসেনি শুনে ইনি তো অনেকটাই খুশি হয়ে গেছিল। অন্যদিকে দেখা যায় হান কোম্পানির বাইরে দাঁড়িয়ে রয়েছে। তখনই ওখানে ফ্যাং এর সেই ক্লায়েন্টের ওয়াইফ চলে আসে, যার সাথে একসময় হানের ঝামেলা হয়েছিল। সে কিছু মেয়েকে নিয়ে এসে হানকে এক্সপোজ করার জন্য ওকে অপমান করতে শুরু করে। অন্যদিকে ফ্যাং হানের রেজিগনেশন লেটারটা হাতে নিয়ে ওর কথাই ভাবছিল
তো হান কোম্পানিতে আর আসবে না, যে কারণে ফ্যাং অনেকটাই আপসেট ছিল। তখনই ওকে ওর অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় যে কোম্পানির বাইরে কিছু মেয়েরা হানকে ইনসাল্ট করছে। আর এটা শোনা মাত্রই আমাদের হিরো তো তখনই ওখানে পৌঁছে যায়। তবে দেখা যায় হানও কিছু কম নয়, সবাই ওকে অপমান করার চেষ্টা করলেও হানও সবাইকে কড়া জবাব দিচ্ছে। এমন সময় ওই ক্লায়েন্টের ওয়াইফ হানের গায়ে হাত তুলতে যাবে, তখনই ফ্যাং ওই মহিলাকে আটকে বলে হানকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়নি, বরং কি হান নিজেই রেজিগনেশন দিয়েছিল। যদিও কোম্পানি চায় হান এখানেই কাজ করুক, তাই আজকের পর থেকে তোমরা কেউই হানকে বিরক্ত করবে না, এই বলে ফ্যাং সমস্ত মেয়েদের ওখান থেকে ভাগিয়ে দেয়। তো সবকিছু মিটে গেলে হান ওখান থেকে চলে যাচ্ছিল, তখনই ফ্যাং হানকে নিজের কাছে টেনে ওকে কিস করে নেয় আর বলে প্লিজ তুমি চলে যেও না। যদিও ফ্যাং এর এত করে রিকোয়েস্ট করার পরেও হান ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। এতে তো বেচারা ফ্যাং অনেক আপসেট হয়ে যায়। পরে লিন ইনিকে ফোন করে বলে তুমি কি এত সহজেই ফ্যাংকে হানের কাছে ছেড়ে দেবে? তো লিনের থেকে হানের কোম্পানিতে আসার কথা শুনে ইনি অনেকটাই রেগে যায়। অন্যদিকে হানকে দেখা যায় ও যখন পার্কিং থেকে বেরোচ্ছে, তখনই কেউ ওকে ফোন করে সোশ্যাল মিডিয়া চেক করতে বলে। তো হান দেখে সোশ্যাল মিডিয়ায় ওর আর ফ্যাং এর আগের দিনের কিসের ফটোটা কেউ আপলোড করেছে, যে কারণে মিডিয়ার লোকজন হানকে চারিদিক থেকে ঘিরে ধরে। তখনই লিন ওখানে চলে আসে, যে কিনা হানকে মিডিয়ার লোকের হাত থেকে বাঁচায় আর ও হানকে বলে এই সবকিছুর পেছনে ইনি রয়েছে। তো এই কথা শুনে হান তখনই ইনির সাথে দেখা করতে যায়, যেখানে ইনি হানকে জিজ্ঞেস করে তুমি কেন ফ্যাংকে ছেড়ে দিচ্ছ না? তবে কি তুমিও ফ্যাংকে ভালোবেসে ফেললে? তো হান ইনির এই কথার কোনো উত্তর দেয় না। আর এখান থেকেই সিন চলে যায় 7 দিন আগে, যেখানে দেখা যায় ইনির বাবা ফ্যাংকে আবারও ইনিকে বিয়ে করার কথা বলে, কিন্তু ফ্যাং ইনিকে বিয়ে করতে চাইছিল না, যে কারণে ও ইনির বাবাকে অনেক কথা শুনিয়ে দেয়। যা শুনে ইনির বাবা ফ্যাংকে বলে তবে কি তুমি ওই মেয়েটাকে পছন্দ করো? তো আড়াল থেকে ইনি ফ্যাং আর ওর বাবার এই কথাগুলো শুনতে পায়, যেখানে ইনি বুঝতে পারে ফ্যাং হানকে ভালোবাসে। আর আজ হানের এইভাবে চুপ করে থাকায় ইনি বুঝতে পেরে যায় যে শুধু ফ্যাং নয় হানও ওকে পছন্দ করে, যে কারণে ইনি প্রচন্ড রেগে গিয়ে হানকে একটা ছুরি দিয়ে আঘাত করতে গেলে তখনই ফ্যাং ওখানে চলে আসে আর হানকে বাঁচাতে গিয়ে ছুরির আঘাতটা ফ্যাং এর গায়ে লেগে যায়। তবে ফ্যাং নিজেকে সামলে ইনিকে এক ধাক্কা মেরে বলে আমি হানকে ভালোবাসি, তাই যে বা যারা হানের ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদেরকে ছাড়বো না, এই বলে ও হানকে নিয়ে চলে আসে। পরে হান ফ্যাং এর কাটা জায়গায় মলম লাগাচ্ছিল, তখনই ফ্যাং হানের কাছাকাছি আসায় ওদের দুজনের মধ্যে কিস হয়ে যায়। আর এই প্রথমবার ওরা দুজন দুজনের ফিলিংস বুঝতে পেরে একে অপরের কাছাকাছি আসে, যেখানে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক টাইম স্পেন্ড করে। পরে ফ্যাং ইনির সাথে দেখা করে ওকে কোম্পানিতে একটা প্রেস কনফারেন্সে আসতে বলে, যেখানে ওরা দুজন নিজেদের ডিভোর্সের কথা প্রেসকে জানাবে। তো ইনি ফ্যাং এর কথা মতো পরের দিন কোম্পানিতে পৌঁছে যায়। যদিও দেখা যায় ইনি প্রেসের সামনে ডিভোর্সের কথা তো বলেই না, বরং ও নতুন প্ল্যান মতো প্রেসের সামনে বলে দেয় ও নাকি ফ্যাং এর বেবির মা হতে চলেছে। তো হঠাৎই এরকম কথা শুনে ফ্যাং থেকে শুরু করে হান সবাই তো প্রচন্ড অবাক হয়ে গেছিল, যে কারণে ফ্যাং প্রচন্ড রাগ করে ইনির হাত ধরে ওকে টানতে টানতে ওখান থেকে বাইরে নিয়ে আসে, যেখানে ফ্যাং ইনিকে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে তুমি কি করে আমার বেবির মা হতে পারো? তো ইনিও এই সুযোগকে কাজে লাগিয়ে ফ্যাংকে বলে দেয় যদি হানকে বাঁচাতে চাও তাহলে আমি যা বলছি সেটা করো। তো ওদের এই কথার মাঝেই প্রেসের লোকেরা চারিদিক থেকে ওদের ঘিরে নিলে ইনি তো এমন দেখানোর চেষ্টা করে যেন কিনা ওর সাথে ফ্যাংয়ের সম্পর্কটা অনেক ভালো। তবে হঠাৎই ইনির এরকম কথায় ফ্যাং প্রচন্ড অবাক হয়ে গেছিল, যে কারণে ও কোনো কথাই বলছিল না। তো প্রেসের সামনে এইভাবে ওদের সম্পর্কের কথা আসায় হান তো অনেকটাই আপসেট ছিল। তো হানকে আপসেট দেখে লিন সেই সুযোগে ওর সাথে কথা বলতে আসে, যেখানে ও নিউজে ফ্যাং আর ইনির একসাথে থাকার ছবিগুলো হানকে দেখাচ্ছিল। আর এই ছবিগুলো দেখে হান তো অনেকটাই আপসেট হয়ে যায়। তখনই লিন হানকে বলে যদি তুমি এদের দুজনকে সাহায্য করতে চাও তাহলে আমার সাথে চলো, এই বলে লিন হানকে নিয়ে ওর বাড়িতে যায়, যেখানে ওরা দুজন বসে ড্রিঙ্ক করছিল। তখনই লিন হানকে ওর ফিয়ন্সে হওয়ার কথা বললে হান তো লিনের কথা মানতে চাইছিল না, তাই ও ওখান থেকে চলে যাবে। কিন্তু তখনই লিন হানকে ইনির বাবার শরীর খারাপের নিউজটা দেখায়, যেখানে হান দেখতে পায় ইনির বাবার শরীর খারাপের কারণে ফ্যাং ইনিকে সামলাচ্ছে। আর ওদের দুজনকে এইভাবে কাছাকাছি দেখে হান তো অনেকটাই আপসেট হয়ে গেছিল, যে কারণে ও লিনের ফিয়ন্সে হতে রাজি হয়ে যায়।
পরে শেয়ার হোল্ডারদের একটা পার্টিতে লিন সবার সামনে ডিক্লেয়ার করে হান হচ্ছে ওর ফিয়ান্সে। এটা শুনে তো ফ্যাং প্রচন্ড অবাক হয়ে গেছিল। ফ্যাং তো কোনো মতেই এটা মানতে রাজি নয় যে হান লিনকে বিয়ে করছে, যে কারণে ও পার্টির মধ্যেই হানের সাথে কথা বলার চেষ্টা করে। ফ্যাং হানকে জিজ্ঞেস করে তুমি কি করে লিনকে বিয়ে করতে পারো। যদিও হান তো ফ্যাং এর কোনো কথারই উত্তর দিতে চায় না। তো ওদের দুজনকে একসাথে দেখে লিন তাড়াতাড়ি হানকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর ওকে ফ্যাং এর থেকে দূরে থাকতে বলে। পরে পার্টিতে হান লিনের কেয়ার করলে ইনি সেটা দেখে অনেকটাই জেলাস ফিল করে, যে কারণে ও ফ্যাং এর কেয়ার করছিল। তো ওদের এইসব কাণ্ড কারখানার মাঝেই হঠাৎই ফ্যাং বলে ওঠে ওই ক্রেন অ্যাক্সিডেন্টের পেছনে কার হাত রয়েছে সেটা খুঁজে বের করার জন্য ওর হানের সাহায্য দরকার। যদিও হান বা লিন কেউই এটা করতে রাজি ছিল না। তখনই ওখানে ইনির বাবা আসলে ফ্যাং তো অনেক বুদ্ধি করে ইনির বাবাকে রাজি করিয়ে নেয় যাতে কিনা ওই প্রজেক্টে কাজ করার জন্য হান ওকে সাহায্য করতে পারে। লিন কোনো মতেই চাইছিল না যে হান ফ্যাং এর সাথে কাজ করুক, তবে শেষমেশ ও সেটা আটকাতে না পারায় ও তো প্রচন্ড রেগে যায়। পরে লিন হানকে নিয়ে আবারও ড্রিঙ্ক করতে আসে, যেখানে হান লিনকে বলে তোমার ফ্যাংকে জেলাস ফিল করিয়ে খুব ভালোই লাগলো তাই না, কারণ কি আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, তুমি আমার সাথে আছো শুধুমাত্র ফ্যাংকে জব্দ করার জন্য। তো হানের এই কথা শুনে লিন তো প্রচন্ড রেগে গেছিল, যে কারণে ও হানের সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করলে হান তখনই একটা ওয়াইনের বোতল তুলে লিনের মাথায় মেরে দেয় আর ওকে ওয়ার্নিং দিয়ে বলে ভুল করেও কখনো আমার সাথে এমন কিছু করার চেষ্টা করো না। এই বলে হান ওখান থেকে চলে যায়। পরের দিন হান আবারও অফিস জয়েন করে, যেখানে ও ফ্যাং এর সামনে এমন আচরণ করছিল যেন কিনা ও বর্তমানে ফ্যাং এর আন্টি হয়। তো ফ্যাং ও হানের এরকম ব্যবহারে ওর মজা উড়িয়ে বলে ঠিক আছে তুমি যখন ভবিষ্যতে আমার আন্টি হবে তাহলে আমি তোমার এনগেজমেন্ট রিংটা তৈরি করতে চাই। এই বলে ও একটা ডিজাইনারকে দিয়ে হানের হাতে একটা রিং পরিয়ে দেয়, যেটা হানেরও অনেক পছন্দ হয়েছিল। তবে এর মধ্যেই ফ্যাং এর কাছে কল আসলে ও তখনই কোথাও একটা বেরিয়ে যায়। দেখা যায় ফ্যাং একটা পুরনো কারখানায় এসেছে, যেখানে ও সেদিনের ওই ক্রেন অপারেটরকে আটকে রেখেছিল। ফ্যাং ওই লোকটাকে জিজ্ঞেস করে তোমাকে সেদিন ক্রেন চালানোর অনুমতি কে দিয়েছিল। এতে তো লোকটা বলে দেয় আমার কাছে শুধু একটা কল এসেছিল, আমি ওই ব্যক্তির নাম জানি না। ফ্যাং ওই লোকটাকে ওখানেই আটকে রাখে আর বলে যতদিন না আমি বলবো তুমি এখানেই বন্দি থাকবে। অন্যদিকে আমরা হানকে দেখি, যে কিনা লিনের বাড়িতে কিছু ইনভেস্টিগেশন করতে গেছে আর লিনের বাড়িতে একটা অবৈধ টাকা ট্রান্সফারের ডিটেলস দেখতে পায়। তো ও যখন ওই পেপারগুলো নিয়ে বেরোতে যাবে তার আগেই ওর কাছে ফ্যাং এর অ্যাসিস্ট্যান্টের কল আসে, যে হানকে জানায় ফ্যাং এর অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এটা শোনা মাত্রই হান তাড়াতাড়ি বেরোতে গেলে ঠিক তখনই লিন ওখানে এসে পড়ে আর ও হানকে ওর বাড়িতে এইভাবে ধরে ফেলায় প্রচন্ড রেগে গেছিল, যে কারণে ও হানকে বলে আজ থেকে তুমি এখানেই বন্দি থাকবে। পাশাপাশি আমরা ফ্যাংকে দেখতে পাই অ্যাক্সিডেন্টের কারণে ফ্যাং হসপিটালে রয়েছে আর ইনি হসপিটালে ওকে দেখতে এসেছে। লিন হানকে মানসিকভাবে দুর্বল করার জন্য ওকে এসে বলে ফ্যাং অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বলে ও ওখান থেকে চলে গেলে হান তো প্রচন্ড চিন্তায় পড়ে গেছিল। ও তাড়াতাড়ি ওই বাড়ি থেকে বেরোনোর জন্য এদিক ওদিক খোঁজ করতে থাকে। তখনই ও লিনের বাড়িতে একটা গুপ্ত দরজার সন্ধান পায় আর অনেক কষ্টে হান ওই দরজাটা খুললে ওই দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে লিন তখন ওর লয়ারের সাথে কথা বলছে, যেখানে ওর লয়ার ওকে জানায় যদি ফ্যাং এর মৃত্যু হয় তবে লিন অন্যান্য ছোট ছোট শেয়ার হোল্ডারদের সাথে নিয়ে কোম্পানির সবচেয়ে বড় শেয়ারটা নিজের হাতে করতে পারবে, যে কারণে লিন এবার ফ্যাংকে মেরে ফেলার পরিকল্পনা বানায়। ওদিকে হান লিনের বাড়ি থেকে বেরোলে তখনই ওর সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। তো দেখা যায় ওই গাড়িতে চ্যাং ছিল। হান তো বুঝে গেছিল চ্যাং ওর ক্ষতি করবে, যে কারণে ও ওখান থেকে পালানোর চেষ্টা করলেও চ্যাং ওকে কিডন্যাপ করে নেয়। চ্যান হানকে একটা পুরনো কারখানায় নিয়ে এসে ওকে বন্দি বানায়। আর ওদিকে একজন ডাক্তার লিনের কথা মতো ফ্যাংকে মারার জন্য ওর কেবিনে আসে, কিন্তু দেখা যায় ওই ডাক্তার আসার আগেই ফ্যাং ওখান থেকে গায়েব হয়ে গেছে। ফ্যাং এবার হানকে বাঁচানোর জন্য ওই ফ্যাক্টরিতে এসে পৌঁছায়, যেখানে চ্যান হানের গলা টিপে ওকে মারতেই যাবে, তবে তখনই ফ্যাং চ্যানকে লাথি মেরে মাটির ফেলে দেয় আর হানকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। তবে চ্যানও ওদের পিছু করতে থাকে। ঠিক তখনই ফ্যাং চ্যানের একটা ছবি ইনিকে পাঠিয়ে দিলে ইনি তৎক্ষণাৎ
তৎক্ষণাৎ ওই কারখানায় এসে পৌঁছায়। তবে তখনও চ্যান হ্যাং আর ফ্যাংকে তাড়া করেই চলেছে। তো চ্যান ওদেরকে মারতেই যাবে, ঠিক তখনই ইনি ওকে আটকাতে গেলে চ্যান ইচ্ছা করেই ইনিকে ধাক্কা মেরে দেয়। এতে তো ইনির পেটে আঘাত লাগলে ও ওখানেই অজ্ঞান হয়ে যায়। আর ওকে দেখে ফ্যাং বুঝতে পারে ওর বেবিটা মারা গেছে, যে কারণে ফ্যাং প্রচন্ড রেগে গিয়ে চ্যাংকে আচ্ছা রকম ধোলাই দেয়। এরপর ওরা ইনিকে হসপিটালে ভর্তি করলে তখনই হান ফ্যাংকে বলে, তোমার আমার বডিতে ট্র্যাকার লাগানোর আইডিয়াটা আজ কাজ করে গেল। ওই ট্র্যাকারের জন্যই আমি আজ প্রাণে বেঁচে গেছি। তো এখানেই বোঝা যায় যে ফ্যাং হানের শরীরে একটা ট্র্যাকার লাগিয়েছিল, যে কারণে ও হসপিটালে থাকার পরেও হান কোথায় আছে সেটা বুঝতে পেরে গেছিল আর সময় মতো এসে ওকে বাঁচিয়েও নেয়। এরপর ওরা হসপিটাল থেকে ফিরবে তখনই লিন ওখানে আসে আর লিন আবারও হানকে ওর সাথে যেতে বললে ফ্যাং এবার আর হানকে লিনের সাথে যেতে দেয় না। পরে হসপিটাল থেকে ফিরে বেবিকে হারানোর কারণে ইনি অনেকটাই আপসেট ছিল, তাই ও হানকে দেখা করতে ডাকে, যেখানে ও হানের কাছে স্বীকার করে নেয় যে ওর বেবিটা ফ্যাংয়ের নয় বরং চ্যানের ছিল। যদিও হান আগে থেকেই এই বিষয়টা বুঝতে পেরেছিল। তখনই ইনি হানকে ফ্যাংয়ের জীবন থেকে সরে যেতে বলে, কারণ কি ওর এখনো সম্পত্তির জন্য ফ্যাংকে প্রয়োজন ছিল। তবে হান সেটা করতে না চাইলে ইনি হানকে ওর বাবার একটা ফটো দেখিয়ে বলে, তোমার বাবাকে আমি বন্দি করে রেখেছি, তো তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাবার ক্ষতি করব। তো ইনির এরকম কথা শুনে হান অনেকটাই চিন্তায় পড়ে গেছিল। পরে দেখা যায় লিন ফ্যাংকে একটা জায়গায় বন্দি করে ওকে অনেক মারছে, আর ওদের এরকম মারামারি দেখে হঠাৎই হান লাফিয়ে ঘুম থেকে ওঠে, যা দেখে বোঝা যায় এই মারামারিটা আসলে হানের একটা স্বপ্ন ছিল। তো এইভাবে ফ্যাংকে লিনের হাতে মার খেতে দেখে হান প্রচন্ড ভয় পেয়ে যায়, যে কারণে ও ফ্যাংয়ের সাথে দেখা করতে তাড়াতাড়ি কোম্পানিতে চলে আসে। তো এরকম স্বপ্ন দেখার কারণে ও ফ্যাংকে জড়িয়ে ধরে কান্না করছিল। তবে ফ্যাং ওকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি আমার সাথে থাকলে আমার কিছুই হবে না, এই বলে ও হানকে কিস করে নেয়। পরে ফ্যাং লিনের হাত থেকে কোম্পানিকে বাঁচানোর জন্য দিন রাত এক করে কাজ করতে থাকে, আর ওকে এইভাবে কাজ করতে দেখে হান মনে মনে ভাবে, তুমি যতই চেষ্টা করে নাও না কেন আমি তোমার সাথে সারা জীবন থাকতে পারবো না। এই ভেবে হান ইনির সাথে দেখা করে, আর ও ইনিকে বলে, আমি ফ্যাংয়ের জীবন থেকে চলে যাব, কিন্তু তুমি ফ্যাংয়ের খেয়াল রেখো। তো হানের এই কথায় ইনি খুব ভালো মতোই বুঝতে পারছিল যে হান ফ্যাংকে অনেকটাই ভালোবেসে ফেলেছে, তাই ও হানকে বলে, আমি ফ্যাংকে ভালোবাসতে পারবো না, শুধু বন্ধুর মতো ওর পাশে থাকতে পারি, কারণ কি আমি চ্যানকেই ভালোবাসি। পরের দিন ফ্যাং হানকে কল করলে হানের ফোন লাগছিল না, যে কারণে ফ্যাং অনেকটাই চিন্তায় পড়ে ওর অ্যাসিস্ট্যান্টকে হানের খোঁজ করতে বলে। যদিও অ্যাসিস্ট্যান্টও হানের কোনো খোঁজ না পাওয়ায় ফ্যাং প্রচন্ড দুশ্চিন্তায় পড়ে গেছিল। এমন সময় লিন ফ্যাং এর কাছে এসে বলে, তুমি হানকে কোথায় লুকিয়ে রেখেছো? তবে তুমি হানকে যেখানেই লুকিয়ে রাখো না কেন আমি ঠিক ওকে খুঁজে বের করে শেষ করে দেব। তো লিনের এইসব কথা শুনে ফ্যাং তো প্রচন্ড রেগে গেছিল। পাশাপাশি হানকে দেখা যায় যে কিনা দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে লিন কোম্পানির সমস্ত ছোট ছোট শেয়ার হোল্ডারদের একটা মিটিং ডাকে, যেখানে ও সমস্ত শেয়ার হোল্ডারদের 2 নম্বরী কাজকর্মের প্রমাণ দেখিয়ে বলে, তোমরা যদি প্রেসিডেন্ট মিটিং এ আমাকে ভোট না করো তাহলে আমি তোমাদের সব কুকীর্তি এক্সপোজ করে দেব। তো লিনের এইভাবে ব্ল্যাকমেল করায় সব শেয়ার হোল্ডাররাই ভয় পেয়ে গেছিল। আর দেখা যায় পরের দিন প্রেসিডেন্ট মিটিং শুরু হলে ছোট ছোট শেয়ার হোল্ডাররা লিনের বলা কথা মতো ওকেই সাপোর্ট করতে রাজি ছিল। তবে ওই মিটিং এ ফ্যাং না থাকায় ইনি অনেকটাই চিন্তায় ছিল, আর এই সুযোগ নিয়েই লিন নিজেকে কোম্পানির প্রেসিডেন্ট হিসেবে দাবি করতেই যাবে, ঠিক তখনই ফ্যাং চলে আসে, যে কিনা লিনের বিরুদ্ধে সমস্ত প্রমাণ সবার সামনে রাখলে লিন সেগুলো মানতে চাইছিল না। তো দেখা যায় কোম্পানিতে ক্রেন অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে ফ্যাংকে মারার পরিকল্পনা সবকিছুর পেছনে যে লিনের হাত ছিল ফ্যাং তা সবার সামনে প্রমাণ করে দেয়। তবে লিন ফ্যাংয়ের দেয়া সব পেপারগুলো ছিঁড়ে ফেলে বলে, আমি এগুলো কিছুই করিনি। তবে এর মধ্যেই পুলিশ ওখানে এসে লিনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এরপর শেয়ার হোল্ডাররা আবারও প্রেসিডেন্ট মিটিং এর জন্য বসলে তখনই ইনি বলে ওর সমস্ত শেয়ার হানকে দিতে চায়, কারণ কোম্পানির খারাপ সময় হান যেভাবে কোম্পানি সামলেছে ওর থেকে ভালো প্রেসিডেন্ট আর কেউ হতে পারে না। তবে ইনি ও শেয়ারটা ফ্যাংকে দেওয়ার আগেই ওর বাবা ওখানে চলে আসে,
যে কিনা ইনিকে বলে, তুমি কি করে আমার পারমিশন ছাড়া নিজের শেয়ারটা ফ্যাংকে দিতে পারো। কিন্তু ইনি ওর বাবাকে বলে দেয়, আমি আজ অব্দি সবকিছু তোমার ইচ্ছাতেই করেছি, কিন্তু আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তবে বাবা আর মেয়ের এইসব তর্কের মাঝেই ফ্যাং বলে ওঠে, আমার তোমাদের কারোরই শেয়ারের প্রয়োজন নেই, বরং কি আমি নিজের শেয়ারটাও ছেড়ে দিতে চাই। এই বলে ও নিজের শেয়ারটা ইনিকে দিয়ে দৌড়ে কোম্পানি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে হানকে দেখা যায় যে কিনা শহর থেকে চলে যাবে বলে শেষবারের জন্য ওর বান্ধবীর ক্যাফেতে এসেছে, যেখানে হান অনেকটাই আপসেট ছিল। পাশাপাশি ফ্যাং ও হানকে খুঁজতে খুঁজতে ওই ক্যাফেতে এসে পৌঁছায়। আরও হানের সামনে গিয়ে বলে, আমি সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এই বলে ও হানকে কিস করে নেয়। আর এইভাবে ফ্যাংয়ের ফিরে আসায় হানও অনেকটাই খুশি ছিল। এরপর আমরা কয়েকদিন পরের সিন দেখতে পাই, যেখানে ফ্যাং নিজের ডেস্কে বসে কাজ করছে। আর তখনই হান আবারও ওকে আগের মতো সিরিয়াস করতে আসে। আর হানকে এইভাবে ওকে সিরিয়াস করতে দেখে ফ্যাং স্মাইল করে ওকে একটা রিং পরিয়ে বলে, তোমার আর আমাকে সিরিয়াস করতে হবে না, কারণ এখন থেকে আমি শুধু তোমার। এই বলে ও হানকে কিস করে নিলে ওরা দুজন একসাথে একটা রোমান্টিক নাইট স্পেন্ড করে। আর এখানেই ওদের দুজনের এক হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এই গল্পটা শেষ হয়ে যাচ্ছে। তো এই রোমান্টিক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ড্রামায়। টিল দেন, বাই।